গভীর রাতে একটা ছেলেকে দেখা যায়, সে কবর থেকে একটা লাশ উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই সব কাজ মানুষ কখন করে? যখন কোনো মানুষ আল্লাহর বিপক্ষে গিয়ে যেটা তার পাওয়ার কথা না সেটা সে পেতে চায়, সেটা সে উপভোগ করতে চায়, তখন মানুষ এরকম ভয়ঙ্কর কালো জাদু করে। কালো জাদু করে ভালোবাসার মানুষটি নিজের কাছে নিয়ে আসে। হিংসার বশে অনেক মানুষ কালো জাদু করে সুন্দর সংসার ভেঙে দেয়, মানুষের মধ্যে হাহাকার তৈরি করে। আপনার কি ধারণা যেসব মানুষ এইসব কাজ করে তার সাথে শেষ পর্যন্ত কি সবসময় সুন্দর হয়? আজকের ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন তাদের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। যদি সুন্দর সাউন্ডের নিখুঁত অভিজ্ঞতা নিতে চান বা ভয়ের শিহরণ উপভোগ করতে চান, তবে অবশ্যই একটি হেডফোন ব্যবহার করে আমার এক্সপ্লেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রতিটি মুহূর্ত আপনাকে এক অনন্য অনুভূতির জগতে নিয়ে যাবে। তাই এখনই হেডফোন পরুন, বসে পড়ুন আর উপভোগ করুন এক অন্যরকম অভিজ্ঞতা। গল্পের শুরুতে পাম নামে একটা কবিরাজকে দেখা যায়। সে এখানে একটা তাবিজ বানাচ্ছে। তার ধারণা এই তাবিজ পরিধান করলে শয়তান থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়। এর কিছুক্ষণ পর একটা ছেলেকে দেখা যায়, তার নাম কায়ু। সে একটা কবরস্থানে এসেছে আর তার হাতে কিছু কবিরাজি জিনিস রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সে সেখানে অদ্ভুত ধরনের এক রিচুয়াল করতে শুরু করে। এই রিচুয়ালের মাধ্যমে কায়ু এখানে একটা ভয়ঙ্কর জিনকে হাজির করে নেয়। কায়ু জিনকে বলে, তুমি আমাকে একটা সাহায্য করো। তুমি এমন একটা কবরের সন্ধান দাও যেখানে রিসেন্টলি কোনো মেয়েকে প্রেগনেন্ট অবস্থায় কবর দিয়েছে। তখন এই জিন কায়ুকে এরকম একটা কবরের সন্ধান দিয়ে দেয়। সেখানে গিয়ে কায়ু কবর খুঁড়তে শুরু করে এবং কবরের ভেতর থেকে একটা প্রেগনেন্ট মহিলার লাশ বের হয়ে আসে। তখন সেখানে সে একটা রিচুয়াল করতে শুরু করে। কিছুক্ষণ রিচুয়াল করার পর কবর থেকে সেই লাশটা একদম জীবিত হয়ে যায়। তখন কায়ু লাশের কাছে গিয়ে মোমবাতি নিয়ে তার ভেতর থেকে কিছু তরল বের করে নিচ্ছিল। কিন্তু এখানেই শেষ না, লাশের হাত বেঁধে তার পেট থেকে তার বাচ্চাকে বের করে নেয়, কেননা এই বাচ্চা থেকে সে আরো বেশি তরল বের করতে পারবে। এই তরল কি কাজে ব্যবহার হয় তা একটু পরে জানতে পারবো। এরপর কায়ু তার কাজ সম্পূর্ণ করে সেখান থেকে তার বাড়িতে চলে যায় এবং আস্তে আস্তে তার রুমে ঢুকে। আর এখানে আমরা পামকে দেখতে পাই। আর এখানেই বোঝা যায় কায়ু পাম কবিরাজের ছেলে। কায়ু তার বাবার জিনিসপত্র দিয়ে লুকিয়ে এই মাত্র রিচুয়াল করে এসেছে, যেটা তার বাবা জানতো না। এরপর যখন তার বাবার জিনিসপত্র সঠিক জায়গায় রেখে চলে যাবে, তখন সে তার বাবার হাতে ধরা পড়ে যায়। তখন পাম তার ছেলেকে বলে, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? তখন কায়ু তার বাবাকে বলে, আমার তোমার মতো কবিরাজ হতে ইচ্ছা হয়, তাই আমি কবরস্থানে গিয়েছিলাম রিচুয়াল করার জন্য। কায়ু সবসময় চাইতো তার বাবার মতো একজন কবিরাজ হতে, কিন্তু পাম চাইতো না তার ছেলে তার মতো কবিরাজ হোক। তখন পাম তার ছেলেকে জিজ্ঞেস করে, তুমি যে রিচুয়ালটা করে এসেছো তাতে কি তুমি সফল হয়েছো? আর যদিও তুমি সফল হয়ে থাকো, সেটা তুমি কি করেছো, মানে কি করতে গিয়েছিলে তুমি? তখন কায়ু তার বাবার জোড়াজোড়িতে বলতে বাধ্য হয়, সে একজন প্রেগনেন্ট মহিলার থেকে কিছু তরল বের করে নিয়ে এসেছে। আর এই তরল মার্কেটের মধ্যে অনেক দাম রয়েছে, মানে এই তরলটা মার্কেটে তেল হিসাবে বিক্রি হয় এবং সে এই তেলটা বিক্রি করে তার প্রেমিকাকে বিয়ে করবে। এসব কথা শোনার পর তার বাবা তার উপর আরো ক্ষিপ্ত হয়ে যায় আর তার ছেলেকে বলে, তুমি শেষ পর্যন্ত এইসব লাইনে চলে এসেছো, তাহলে তোমাকে একটা কথা জানিয়ে রাখা ভালো, যারা এই কবিরাজ লাইনে আসে বা যারা জিন পেতাত্তা এইসব নিয়ে রিচুয়াল করে, তাদের স্ত্রী বেশি দিন বাঁচে না এবং তাদের বিয়ে করা একদম নিষেধ। আর আমি এটাও জানি তুমি সেই মহিলার থেকে শুধু তেল সংগ্রহ করোনি, তার বাচ্চাকেও তুমি নিয়ে এসেছো। তুমি যদি ভবিষ্যতে তোমার কোনো ক্ষতি না চাও, তাহলে এখনই সেই মহিলার বাচ্চাকে তুমি তার কাছে ফিরিয়ে দিয়ে আসো এবং তার কাছে ক্ষমা চাও। আর তুমি যদি এটা না করো তাহলে তোমার ভবিষ্যতে অনেক ক্ষতি হবে। কিন্তু কায়ু এখানে তার বাবার কথা একদম শোনে না। এরপর কায়ু তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ছায়। এখানে তারা দুজন দুজনকে প্রচুর ভালোবাসে। তারা একে অপরকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। আর এদিকে একটা পরিত্যক্ত স্কুল দেখা যায়। স্কুলের বাহিরে দুজন চোর দাঁড়িয়ে আছে, কেননা তারা কিছু জিনিসপত্র চুরি করে এনেছে এই স্কুলে রাখার জন্য। এখানে একজনের নাম নয় আর একজনের নাম হচ্ছে কাম। নয় চুরি করা জিনিসগুলো যখন উপরে রাখতে যায়, তখন সে কিছু একটা দেখে ভয় পেয়ে দৌড়ে নিচে চলে আসে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে এমন কিছু একটা দেখেছে যেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। আর তখনই নিচে থাকা কামের পিছনে কেউ হাত দেয়, আর এই হাতটা ছিল ভয়ঙ্কর একটা জিনের, যেটা দেখে তারা সেখানে সহ্য করতে পারে না আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এর পরের দিন দেখা যায় কায়ু আর ছায় একটা রেস্টুরেন্টে এসেছে।
আর এই রেস্টুরেন্টের মালিক ছিল একজন আইং নামের ছেলে। আইং জানতো কায়ু আর ছায় দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু আইং এর ছায়ের উপর অনেক দুর্বলতা রয়েছে, মানে সে তাকে অনেক পছন্দ করে। তখন এই রেস্টুরেন্টে একটা ব্যক্তি আসে। এই লোকটি আয়ুকে গতকালের ভয়ানক স্কুলের কথা জানায়। সে বলে, আমি সেই স্কুলের টিচার, কিন্তু সেখানে থাকা কিছু জিনের কারণে সেই স্কুলটা কয়েক বছর ধরে পরিত্যক্ত হয়েছে। সেই স্কুলে যদি কেউ যায় সেখান থেকে কেউ আর বেঁচে ফিরতে পারে না। আমি শুনেছি তুমি কবিরাজি করো বা জিন প্রেতাত্মা এগুলা নিয়ে কাজ করো, তাই আমি তোমার কাছে এসেছি। আমি আশা করছি তুমি আমাকে ফিরিয়ে দিবে না। আর এদিকে কায়ুর অনেক টাকার প্রয়োজন, তাই সে রাজি হয়। সে স্কুলে গিয়ে সেখান থেকে জিনটা তাড়িয়ে দিবে। আর এখানে আরো জানা যায় স্কুলে যে জিনটা রয়েছে সেটা সেই স্কুলের একজন ছাত্রীর, আর সেই মেয়েটি সেই স্কুলে আত্মহত্যা করেছিল। আর এই কাজটি করার জন্য কায়ু তার কাছে 15,000 টাকা দাবি করে, কেননা তার প্রেমিকাকে বিয়ে করার জন্য তার এখন অনেক টাকার প্রয়োজন রয়েছে। অন্যদিকে এটা জানা যায় ছায়ের বাবা মা আইং এর সাথে তার মেয়ের বিয়ে ঠিক করেছে, কেননা সে একজন ব্যবসায়ী। অন্যদিকে আবার কায়ু বেকার ছিল, তাই ছায়ের বাবা মা কোনোভাবেই রাজি হচ্ছিল না তার সাথে তার মেয়ের বিয়ে দিতে। তো সেদিন রাতে কায়ু সেই ভয়ঙ্কর স্কুলে গিয়ে পৌঁছায়। ওদিকে ছায়ের বাবা মায়ের জোড়াজোড়িতে সে আইং এর সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে ছায়ের মন একদম খারাপ ছিল, যার কারণে সে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে কায়ু স্কুলে গিয়ে রিচুয়াল শুরু করে দিয়েছে। তখন সেই মেয়ের কারিন জিনকে সে দেখতে পায়, আর কারিন জিন তার পায়ে ধরে তাকে বলে সে যেন তাকে এখান থেকে তাড়িয়ে না দেয়, কারণ সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, কেননা তার প্রেমিকা তাকে ধোঁকা দিয়েছে, তাই সে এই স্কুলে ফাঁসি দিয়েছিল। এখন সে প্রতিশোধ নিতে এখানে আবার ফিরে এসেছে। কিন্তু কায়ু তার মন ভেঙে দেয়। সে মন্ত্র পড়ে মেয়েটাকে সেখান থেকে সরিয়ে দেয়, যেন পুরোপুরি এই জিন এই স্কুল থেকে সারা জীবনের মতো চলে যায়। তখন কায়ু মেয়েটা যে দড়ি দিয়ে ফাঁসি দিয়েছিল সেই দড়িটা সেখান থেকে খুলে ফেলে। আর যখন দড়িটা নষ্ট করতে যাবে তখন মেয়েটার কারিন জিন এসে তাকে পেছন থেকে টান দিয়ে ফেলে দেয়, আর তার উপর বসে ভয়ঙ্কর ভাবে বলে, তুই আমার ভালো কথা শুনিসনি। আমি তোকে ভালোভাবে বলেছিলাম আমাকে এখান থেকে তাড়িয়ে না দিতে, কিন্তু তুই সেটা না করে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চেয়েছিস। আমি তোকে এখন শেষ করে দিব। যখন মেয়েটার জিন তাকে মেরে ফেলবে তখন কায়ু মন্ত্র পড়ে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এদিকে বাহিরে এসে পৌঁছায় ছায়, আইং আর এই স্কুলের মাস্টার। স্কুলের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়ে স্কুল মাস্টার সেখান থেকে চলে যায়। ছায় স্কুলে ঢুকতে গেলে আইং তাকে মানা করে, কিন্তু ছায় তার কোনো কথা না শুনে স্কুলের ভেতর চলে যায়। আর স্কুলের ভেতর দেখা যায় কায়ু ফাঁসির দড়িটা যখন ধ্বংস করতে যাবে তখন সেখানে ছায় চলে আসে। তখন এই ভয়ঙ্কর জিন তার ভেতরে চলে যায়, আর তারপর সে আক্রমণ করে আইং আর কায়ুর উপর। এক সময় গিয়ে জিন কায়ুর উপর গিয়ে বসে তাকে একদম মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কায়ু কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারছে না, কেননা তার আত্মরক্ষার তাবিজটা তার গলা থেকে ছুটে গিয়েছে। আর তখনই সেখানে উপস্থিত হয় তার বাবা পাম। পাম সেখান থেকে তাবিজটা তুলে নিয়ে ছায়ের গলায় পরিয়ে দেয়। এর কারণে তার ভেতরে থাকা জিন ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করে এবং শেষ পর্যন্ত তার ভেতর থেকে জিনটা বের হতে বাধ্য হয়। আর এখানে কায়ুর বাবা তাকে অনেক বকাবকি করে আর তাকে বলে, তুমি সবকিছু না শিখে না বুঝে কেন এইসব জায়গায় চলে আসো? আজ তো তোমার অনেক বড় ক্ষতি হতে পারত। যদি আমি সঠিক সময় এখানে না পৌঁছাতাম তাহলে তোমার কি হতো? তুমি একবার এই বিষয়টা ভেবে দেখো। আর একদিন হয়তো আমি থাকবো না, তখন তোমার কি হবে? আর কবিরাজদের কাজ হচ্ছে জিনদেরকে বুঝিয়ে শুনিয়ে কোথাও পাঠিয়ে দেওয়া, কিন্তু তাদেরকে মেরে ফেলা এটা একদম ঠিক নয়। কিন্তু কায়ু তার বাবার কোনো কথাই শুনতে চাচ্ছে না। আর তখনই তার পেছন থেকে সেই মেয়ের কারিন জিন তার ভেতর প্রবেশ করে এবং তার বাবা পামের ওপর আক্রমণ করে। তখন তারা স্কুলের দ্বিতীয় তলা থেকে একদম নিচে পড়ে যায়। সেখানেও কায়ু পামকে আক্রমণ করে। পামকে যখন একদম মেরে ফেলবে তখন সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে কায়ুর ভেতর থেকে জিনটাকে বের করে ফেলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পাম অনেক আহত হওয়ার কারণে সে সেখানেই মারা যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর যখন কায়ু তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পায় তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে, কেননা তার বাবা একটু আগে তাকে বলেছিল যে যেদিন আমি থাকবো না সেদিন তোমার কি হবে। ঠিক এমনটাই হলো, তার বাবা তাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গিয়েছে। সত্যি কথা বলতে যারা কবিরাজি নিয়ে হেলাফেলা করে তাদের ভাগ্য ঠিক এমনটাই হয়ে থাকে। তখন কায়ু রাগে কষ্টে সেই জিনকে কোনো সুযোগ না দিয়ে ফাঁসির দড়িটা মন্ত্র পড়ে আগুন ধরিয়ে দেয়।
আর সাথে সাথেই সেখানে জিনটা একদম পুরো শেষ হয়ে যায়। এর পরের দিন কাইয়ু তার বাবার অন্তিম সৎকার করে, কিন্তু এখানে তাকে একদম অন্যরকম দেখাচ্ছিল। এরপর সে আইং এর কাছে যায় আর তার সেই তেলটা তাকে দেয়। আর এই তেলটাই কিন্তু গল্পের শুরুতে দেখানো হয়েছিল, যেটা লাশের এবং লাশের বাচ্চার শরীর থেকে নিয়েছিল। আর এটা এমন একটা তেল, এই তেল আপনি যার শরীরে ব্যবহার করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, মানে এক কথায় সে আপনাকে ছাড়া বাঁচবে না। আর এটা সে বের করেছিল বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করার জন্য, যেন সে এই টাকাগুলো দিয়ে তার প্রেমিকাকে বিয়ে করতে পারে। কাইয়ু এই তেলটা আইনকে দিয়ে তাকে বলে, তুমি আমার ভালোবাসার মানুষকে সুখে রেখো, কারণ আমি এখান থেকে অনেক দূর চিরদিনের জন্য চলে যাচ্ছি। আসলে এইরকম কবিরাজি লাইনে যারা গিয়েছে তারা তাদের ফ্যামিলিকে ভয়ঙ্করভাবে হারিয়েছে। কাইয়ু ছোট থাকতেই তার মাকে হারিয়েছিল, এখন তার বাবাকে হারিয়েছে। তার বাবা তাকে সবসময় বলেছিল কবিরাজ কোনো বিয়ে করলে তার স্ত্রী বেশি দিন বাঁচে না, আর তার জন্য সে ঠিক করেছে তার জন্য তার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাইয়ু চলে যাওয়ার সময় ছাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আইন তাকে ধরে ফেলে এবং তার শরীরে সেই তেলটা লাগিয়ে দেয়। আর তখন দেখা যায় ছাইয়ের জীবন থেকে কাইয়ুর নামে কোনো মানুষ সারা জীবনের মতো উধাও হয়ে গেছে। আর সে তৎক্ষণাৎ আইং এর প্রতি সে এতটাই আগ্রহ হয়ে যায় যে সেখানেই তারা ইন্টিমেট হয়। আর এগুলা কাইয়ু দেখতে পারবে না, তাই সে চোখ বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরপর কয়েক মাস পর দেখা যায় কাইয়ু এক অন্য গ্রামে থাকতে শুরু করেছে। সেখানে ছোট একটা ঘরে একটা বাচ্চা মেয়েকে দেখা যায়। দুইটা মেয়ে তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ এখান থেকে কিছু খাবার এই বাচ্চাটা খেয়ে নিচ্ছে। আর এই খাবারগুলো কোনো মানুষের খাবার ছিল না, আর এই খাবারগুলো রিচুয়ালের মাধ্যমে জিনদেরকে দেওয়া হতো। আর এই মেয়েটির নাম হচ্ছে গুণ। তখন হুট করে দেখা যায় মেয়েটা খাবার সময় তার উপর কোনো একটা জিন ভর করে ফেলে। তখন মেয়ে দুজন তাকে সাহায্য করার জন্য তার কাছে যায়, এবং আরেকজন মেয়ে মানুষদের কাছে সাহায্য চাওয়ার জন্য যখন বের হবে তখন কাইয়ুর সাথে তার ধাক্কা লাগে। তখন মেয়েটা কাইয়ুর কাছে সাহায্য চায়। এরপর কাইয়ু সেখানে গিয়ে কবিরাজের মাধ্যমে মেয়েটার ভেতর থেকে জিনটাকে বের করে দেয়। তখন কাইয়ু মেয়েটাকে বলে, একা একা এইসব জায়গায় থাকা একদমই উচিত হয়নি তোমার। এইসব কথা বলে কাইয়ু সেখান থেকে চলে যায়, কিন্তু মেয়েটা তার পিছু করে আর তাকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু কাইয়ু তাকে বলে, আমি তোমাকে আমার সাথে রাখতে পারবো না, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। কিন্তু মেয়েটা তার পিছু করতে করতে তার বাসা পর্যন্ত চলে আসে। মেয়েটা অনেক জোরাজুরি করার জন্য কাইয়ু মেয়েটাকে তার সাথে রাখতে রাজি হয়, কারণ মেয়েটা তাকে বলেছে পৃথিবীতে তার যাওয়ার মতো কোনো জায়গা নেই বা তার পরিবার বলতে কেউ নেই। অন্যদিকে ছাই আর আইং এর বিয়ে হয়ে যায়। আইং যখন তার সাথে শারীরিক সম্পর্ক করতে যেত তখন ছাই তার সাথে অনেক এগ্রেসিভ হয়ে এটা করতো। আর তাছাড়া এসব কাজ করার সময় ছাই একদম স্বাভাবিক থাকতে পারতো না। এর পিছনে ভয়ঙ্কর একটা সত্যি লুকিয়ে আছে, যেটা আমরা সব শেষ হয়ে যাবার পর জানতে পারবো। এরপর দেখা যায় কাইয়ু যে গ্রামে বসবাস করে সেই গ্রামের কিছু লোক মিলে প্ল্যান সেট করে, যেটার মাধ্যমে জিনকে ডেকে আনা হয়। তারা এটা মজা করার জন্য খেললেও সেখানে ভয়ঙ্কর একটা জিন চলে আসে। তাকে দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যেটা কোনো স্বাভাবিক মানুষ সহ্য করতে পারবে না। আর তখন এই জিন এখানে থাকা একজনের উপর ভর করে। এটা দেখার পর বাকিরা তাকে রুমের মধ্যে আটকে রেখে তারা সেখান থেকে চলে যায়। আর এদিকে গুণ এসে কাইয়ুকে এই ঘটনা জানায় আর তাদেরকে সাহায্য করতে বলে। কাইয়ু সেখানে যাওয়ার পর সেই ছেলে মেয়েগুলো তাকে অনেক টাকা দেয়, যার কারণে কাইয়ু এই কাজটা করতে রাজি হয় এবং ঘরের ভেতরে গিয়ে সেই লোকের ভেতর থেকে জিনটা বের করে দেয়। এরপর জিনটা যেখান থেকে এসেছিল সেখানে আবার চলে যায়, কিন্তু যাওয়ার আগে বলে যায়, আমি তো ঠিকই ছিলাম, কিন্তু তারা আমাকে ভুলভাবে ডাকার কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আর এখানে একটা বিষয় জানা যায়, এই খেলাটা তাদেরকে গুণ ভুল শিখিয়ে দিয়েছে, যেন কাইয়ু কিছু টাকা উপার্জন করতে পারে। এরপর জিন একটা পেন্টিং এর ভেতরে চলে যায়, কিন্তু কাইয়ু তাকে না ছেড়ে একটা মাটির পাত্রে আটকে রাখে। আর অন্যদিকে গ্রামে দেখা যায় আইন তার পরিবারে মা বাবাকে নিয়ে অনেক খুশি আছে, কেননা ছাই প্রেগনেন্ট হয়েছে। আর এদিকে দেখা যায় কাইয়ুর বাড়িতে জিন ধরতে ধরতে তার বাড়িটা মাটির পাত্র দিয়ে একদম ভরে গিয়েছে। সেদিন রাতে ছোট মেয়ে গুণ কাইয়ুর কাছে বায়না ধরে সেও তার মতো কবিরাজ হবে, কিন্তু আইন রাজি হয় না। একটু পর একটা সাদা পাউডার গুণকে দিয়ে তার কপালে মাখতে বলে। যখন গুণ এই পাউডারটা তার কপালে লাগায় তখন সে সেখানে অনেক জিন দেখতে পায়, যে জিনগুলো কাইয়ু মাটির পাত্রে আটকে রেখেছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সে এই কবিরাজি শিখতে চায় না। কাইয়ু গুণকে বলে, এই কাজটা অনেক কঠিন, যারা এই কাজ করেছে তাদের পরিবার বলতে কিছু নেই, যারা কবিরাজদের আপনজন হয় তাদের জীবন একদম শেষ হয়ে যায়। এক সময় আমার বাবাও আমাকে নিষেধ করেছিল, কিন্তু তখন আমি তার কথা শুনিনি, কিন্তু এখন আমি তার কথা রেখে চলার চেষ্টা করি। এদিকে ছাইকে দেখা যায় সে কল্পনাতে কাইয়ুকে দেখতে পায়।
কিন্তু সে তার মুখ দেখতে পারে না। আর ইদানিং সাইয়ের সাথে তার হাজবেন্ড আইং সম্পর্ক একদম কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেননা আইং জানতো সে যতই তার তেলের মধ্যে দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করুক না কেন, সে তো অন্য কাউকে ভালোবাসে। সেদিন আইং এর কাপড়ের ভেতর থেকে সেই তেলের বোতলটা পেয়ে যায় সায়, আর এই তেলের বোতল নিয়ে যায় তার মায়ের কাছে এবং তার মাকে সবকিছু খুলে বলে যে সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, আর তার মনে হয় এটা তার আসল জীবন নয়, হয়তো তার আরেকটা আলাদা জীবন রয়েছে, কিন্তু সেগুলা সে মনে করতে পারছে না। সে জানতে চায় তার বিষয়ে যে আসলে তার এমন কেন হচ্ছে। তখন তার মা রেগে যায় আর তাকে কথা শোনাতে শুরু করে। সে বলে, তুমি এখন প্রেগনেন্ট, আর তুমি এখন কি আজে বাজে কথা বলতে শুরু করেছো। এসব কথা বলে সে সেখান থেকে তার হাজবেন্ডের বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সায় তার বাড়িতে না গিয়ে সে গ্রাম থেকে বের হয়ে যায়। এদিকে রাস্তায় হাঁটছিল কায়ু আর গুণ। তখন তাদের সামনে ছাই চলে আসে। ছাইকে দেখতে পেয়ে কায়ু অনেক অবাক হয়ে যায়। ছাইকে বাসায় নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলে সে তাকে জানায় একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ করে আইং মারা যায়। তারপর থেকে তার সব স্মৃতি মনে পড়তে থাকে সব পুরনো কথা, আর এর কারণে সে ওই গ্রাম থেকে চলে আসে। সেখানে ছাই কায়ুকে আরো বলে, আমাদের ভাগ্যের পরিহাস হয়তো এমন ছিল, তাই আমাদের সাথে এমন হয়েছে, তবে এতে আমি কিছু মনে করি না, কিন্তু বাকি জীবন আমি তোমার সাথে কাটাতে চাই। কিন্তু কায়ু তাকে বলে, এটা তো আগের মতো করা সম্ভব নয়, কিন্তু তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারো। কিন্তু কিছুদিন পর রাতে তারা একসাথে কথা বলার সময় তাদের অজান্তেই তারা অনেক কাছাকাছি চলে যায়, আর তাদের মধ্যে কিছু একটা হওয়ার আগেই কায়ুর মনে পড়ে যায় সে তো আর তার নয়, কারণ তার পেটে অন্য একজনের বাচ্চা আছে, তাকে অন্য কেউ ছুঁয়েছে, আর এটা ভেবে সে নিজেকে সরিয়ে নেয়। এরপর দেখা যায় তারা তিনজন মিলে সুন্দরভাবে তাদের জীবন চালাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের এটা খুব সুন্দর সাজানো একটা সংসার, তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। সাই তাদের অনেক যত্ন নিত, দেখে মনে হয় সে এই বাড়িরই বউ। কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় সাইয়ের পিছনে একটা ভয়ঙ্কর জিন দাঁড়িয়ে আছে, আর এটা সেই জিন যাকে গল্পের শুরুতে দেখানো হয়েছিল, যার কাছ থেকে কায়ু তেল সংগ্রহ করেছিল এবং তার বাচ্চাকে নিয়ে এসেছিল। তখন সেই জিন সাইকে বলে, সময় হয়ে গিয়েছে তোর কথা রাখার। তাদের কথা শুনে বোঝা যাচ্ছে তাদের মধ্যে কোনো ডিল হয়েছে। তখন এই জিন গুণের উপর আক্রমণ করে আর বলে, কায়ুকে শেষ করতে হলে আগে এটাকে শেষ করতে হবে। এরপর তার গলায় জোরে চাপ দিয়ে ধরে আর ছায়াকে বলে, তোর জীবনকে এরকম অবস্থার জন্য একমাত্র দায়ী কায়ু, তাকে ছাড়া যাবে না। আর তখন ছায়া একটা ছুরি নিয়ে কায়ুর কাছে যায় আর তাকে চুমা দেয়। আর এখানে সব থেকে বড় সত্যিটা সামনে বের হয়ে আসে। কায়ু ছায়াকে যখন আইং এর কাছে দিয়ে চলে যাচ্ছিল, সেই তেল তার শরীরে লাগানোর সময় এই জিন ছায়ার শরীরে প্রবেশ করে, যার কারণে সে অস্থির হয়ে আইং এর সাথে শারীরিক সম্পর্ক করত। আর এই জিনের একটা বাচ্চা প্রয়োজন ছিল, তাই সে এমনটা করেছে, কেননা তার বাচ্চা কায়ু নিয়ে এসেছিল। এদিকে ছায়ের উপর একটা ভয়ঙ্কর জিন ভর করে আছে এবং তার শরীরে তেল লাগানো হচ্ছে। এইসব সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করে দেয়, আর তখনই তার ভেতর থেকে কারিন জিন বের হয়ে আসে। এরপর সেই বডি থেকে সেই জিনও বের হয়ে আসে, কারণ মৃত বডিতে থেকে তার আর কোনো কাজ নেই। তখন সেই জিন ছায়ের কারিন জিনের সাথে কথা বলে এবং প্রতিশোধ নিতে কায়ুর পিছনে লাগিয়ে দেয়। ছায় যে মারা গিয়েছে এটা সে কাউকে জানাতে চায়নি, সে চাইছিল কায়ুকে তার শাস্তি দেওয়ার পর সবাই এটা জানবে। সে আইং এর সাথে স্বাভাবিকভাবে সংসার করতে চাইছিল, কিন্তু আইং এই বিষয়টা জেনে যাওয়ার পর তাকে সে মেরে ফেলে। আর কায়ু ছায়ের স্পর্শে যাওয়ার কারণে সবকিছু সে জেনে ফেলে। কায়ু বুঝতে পারে এখানে যে রয়েছে সে ছায় না, বরং সে ছায়ের কারিন জিন। এরপর দেখা যায় সেই জিন আর ছায়ের জিন একত্রিত হয়ে যায়, আর সেই ঘরে থাকা সব জিনকে মাটির পাত্র থেকে মুক্ত করে দেয়, আর সেগুলো সাথে সাথে কায়ুর উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু তারা কায়ুর বেশি ক্ষতি করতে পারে না, কারণ তার বাবার দেওয়া তাবিজ তার গলায় ছিল। ছায়ের জিন যখন কায়ুকে মারতে যাবে তখন পেছন থেকে গুণ এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে ছায়ের জিন মাটিতে পড়ে যায়। তখন ছায়ের ভেতরে থাকা সেই ভয়ঙ্কর জিনটা বের হয়ে গুণের হাত থেকে সেই ছুরিটা নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়। এই বিষয়টা কায়ু একদম সহ্য করতে পারে না, তাই সে তার গলা থেকে তাবিজটা খুলে ভয়ঙ্কর জিনটাকে সেখান থেকে ভ্যানিশ করে দেয়। কিন্তু এখানে এই জিন একদম চলে যায়নি, কিন্তু এখন এই জিনকে কিভাবে সে থামাবে? তখন কায়ু বুঝতে পারে তার আসল ভুলটা কোথায় ছিল, যেটা তার বাবা ঘটনার প্রথমে তাকে বলেছিল। যদি সে তখন তার বাবার কথা শুনতো তাহলে আজকের দিনটা তার দেখতে হতো না। তখন সে চলে যায় সেই কবরস্থানে যেখান থেকে সে বাচ্চাটাকে চুরি করে নিয়ে এসেছিল। তখন সেখানে সেই ভয়ঙ্কর জিন চলে আসে। যখন জিন তাকে মারতে যাবে তখন ছায়ের জিন তাকে বাধা দেয়,
আর তখন কায়ু সেই বাচ্চাটাকে মাটিতে দাফন করে দেয় আর সে জিনের কাছে ক্ষমা চায়। জিন যখন তার বাচ্চাকে আবার ফিরে পায় তখন সে কায়ুকে ক্ষমা করে দেয়। ঘটনা শেষে দেখা যায় সে তার গ্রামে আবার ফিরে গিয়েছে। তার জন্য যারা যারা মারা গিয়েছে সে তাদের কবরের কাছে গিয়ে তাদের জন্য দোয়া করছে। সেখানে তার থেকে শেষ বিদায় নেয় ছায়ার জিন আর সেখান থেকে সারা জীবনের মতো চলে যায়। আর তখনই সেখানে তার সাথে দেখা করতে গুণ আসে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, গুণকে তো মেরে ফেলা হয়েছিল, তাহলে সে আবার কিভাবে ফিরে এসেছে? আসলে সে তো কোনো মানুষ নয়, সেও একটা জিন, মানে ভালো জিন। আর এই জিনটা কোনো কারণে কায়ুকে পছন্দ করে ফেলে। তার কারণে তার সাথে থাকতে শুরু করে বন্ধুর মতো, আর সারা জীবন তার সাথেই থাকবে এবং তাকে সাহায্য করবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো সত্যিকারের অর্থে যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা গুগলে বা মানুষের কথা শুনে বুঝতে পারবেন বা জানতে পারবেন যারা কবিরাজি করে তাদের প্রত্যেকের সাথেই এরকম একটা জিন থাকে যেটা তাদেরকে নানাভাবে সাহায্য করে। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে গিয়েছে। যদি ঘটনাটা আপনারা দেখতে চান তাহলে ডান পাশের ভিডিওটা দেখে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।